আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগৎ এবং পরিমাপ থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় মাত্রা এবং পরিমাপের ত্রুটি, গুরুত্বপূর্ণ দুইটা টপিকস। তোমরা যে যেখান থেকে আজকে এই ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তীতে দেখবে তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। তাহলে আর দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো মাত্রা নিয়ে। মাত্রা কি? কোনো একটা ভৌত রাশিতে অবস্থিত যে মৌলিক রাশিগুলো রয়েছে তাদের সূচককেই বলা হয় মাত্রা। আমি আবারও বলছি যে ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিসমূহের সূচককে মাত্রা বলা হয়। প্রত্যেকটি রাশির কিন্তু একটা মাত্রা রয়েছে। আমরা এর আগের পূর্ববর্তী ক্লাসে আমরা পড়েছিলাম যে মৌলিক রাশি কিন্তু সাতটি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই যে প্রত্যেকটি রাশি, এদের কিন্তু মাত্রা রয়েছে। এই সাতটি রাশির মাত্রা আমাদের সবাইকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে কোনো যৌগিক রাশি বা লব্ধ রাশি বা যে কোনো রাশির মাত্রা সমীকরণ বা মাত্রা নির্ণয় করতে এই সাতটি রাশির মাত্রা কিন্তু মনে রাখা খুবই জরুরি। তাহলে চলো আমরা এখানে কথা বলি। দৈর্ঘ্যের প্রতীক এল। আমরা এর আগে ক্লাসে বলেছি যেহেতু দৈর্ঘ্যের ইংরেজি প্রতীক শব্দ হচ্ছে লেন্থ, এখানে আমরা একে এল দ্বারা প্রকাশ করি এবং দৈর্ঘ্যের মাত্রা কিন্তু এল। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাপমাত্রার মাত্রা হচ্ছে ক্যাপিটাল থিটা। তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই। দীপন তীব্রতার মাত্রা হচ্ছে ক্যাপিটাল জে এবং পদার্থের পরিমাণ এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন। এই সাতটি রাশির মাত্রা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার আসি আমরা যে মাত্রা লেখার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা এবার কথা বলি। মনে রাখতে হবে যে মাত্রা লেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা নিয়ম রয়েছে। এই তিনটা নিয়ম আমাদের মনে রাখতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে অবশ্যই মাত্রা লিখতে যে প্রতীকটি আমরা ব্যবহার করছি সেটিকে অবশ্যই বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং সোজা করে লিখতে হবে। দেখো যেখানে আমরা সোজা করে লিখেছি, অনেকে কিন্তু আমরা এল কিন্তু এভাবে লিখে থাকি, অর্থাৎ আমরা যাকে বলেছি ইটালিক ফর্মে। এভাবে কিন্তু লেখা যাবে না। মাত্রাকে অবশ্যই একদম সোজা অক্ষরে এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটি হচ্ছে এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়ম হচ্ছে মাত্রাকে যখন আমরা লিখবো সেই মাত্রাকে প্রকাশ করতে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, কিন্তু মাত্রার ভিতরে কোনো ব্র্যাকেট ইউজ করব না। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সময়ের মাত্রা টি, তাহলে আমরা কি বলবো যে সময়। আমরা থার্ড ব্র্যাকেট যখন দিব তখন বুঝবো আমরা সময়ের মাত্রা বোঝাচ্ছি, কিন্তু যখন আমরা টি লিখবো এখানে কিন্তু আর থার্ড ব্র্যাকেট ইউজ করব না। তাহলে এটা হচ্ছে দুই নম্বর নিয়ম। এবং তিন নম্বর নিয়ম হচ্ছে যে কোনো লব্ধ রাশির মাত্রা নির্ণয় করতে হলে প্রথমেই রাশিটিকে আগে মৌলিক রাশিতে আগে পরিমাপ করতে হবে, অর্থাৎ আগে মৌলিক রাশিতে প্রকাশ করতে হবে, তারপর সেগুলোর মাত্রা বসাতে হবে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে তিনটি আমরা নিয়ম দেখলাম। এবার চলো আমরা এই নিয়মগুলো প্রয়োগ করে আমরা কয়েকটা রাশির মাত্রা সমীকরণ নির্ণয় করে দেখি আমরা আসলে পারি কিনা, যে কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রথমেই বলতে চাই যে কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা আমরা জানি যে কাজ সমান সমান বল গুণন সরণ। আমরা 3 নম্বর নিয়ম করেছিলাম যে কোনো লব্ধ রাশি, অর্থাৎ এখানে কাজ কিন্তু একটা লব্ধ রাশি, সুতরাং এই রাশিটিকে প্রথমে মৌলিক রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আগে মৌলিক রাশিতে প্রকাশ করি। বল সমান সমান কিন্তু আমরা জানি, আমরা একটা সূত্র করেছি F = ma, অর্থাৎ বল সমান সমান কি, বল সমান সমান দেখো ভর গুণন ত্বরণ। এবং সরণ কিন্তু একটা মৌলিক রাশি, এটিকে আর বিভাজিত করা যায় না। এখানে আমরা পাচ্ছি তিনটা রাশি, ভর, ত্বরণ এবং সরণ। এখানে ভর এবং সরণ দুটোই হচ্ছে মৌলিক রাশি, এগুলিকে আর ভাগ করা যায় না, কিন্তু ত্বরণকে কিন্তু ভাগ করা যায়। ত্বরণ সমান সমান লিখতে পারি বেগ বাই সময়। তাহলে আমরা নিচে লিখব যে বেগ বাই সময়, আর এখানে ছিল সরণ। এবার আমরা দেখবো যে এখানে শুধু বেগকে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ ভর গুণন বেগ সমান সমান কিন্তু কি লিখতে পারি আমরা সরণ বাই সময়। অর্থাৎ এই বেগ সমান সমান নিচে একটা সময় কিন্তু আগে থেকে ছিল, আর এখানে আমরা বেগকে ভেঙে পেলাম সরণ বাই সময়, অর্থাৎ আরো একটি সময় নিচে থাকছে এবং সরণ উপরে একটা কিন্তু রয়ে গেছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভর গুণন সরণ স্কয়ার, অর্থাৎ সরণ পেলে আমরা 2টা এবং আমরা সময় পেলাম কিন্তু 2টা। সরণকে আমরা দুঃখিত সময়কে কিন্তু আমরা স্কয়ার দিয়ে লিখব। এই যে আমরা পেলাম, তাহলে আমরা কিন্তু কাজকে প্রথমে মৌলিক রাশিতে আমরা প্রকাশ করলাম, অর্থাৎ এই রাশিগুলোকে আর ভাঙা যায় না। এখন আমরা এগুলো মাত্রা বসাবো। আমরা জানি যে ভরের মাত্রা কিন্তু ক্যাপিটাল এম, সরণের মাত্রা কিন্তু ক্যাপিটাল এল যেহেতু স্কয়ার রয়েছে, এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এবার আমি কি করব, এম এল স্কয়ার, এবার টিটাকে যদি উপরে আনি তাহলে টি ইনভার্স 2। এটাই হচ্ছে কিন্তু কাজের মাত্রা। তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারবো না। তাহলে আমরা কিন্তু কাজের মাত্রা নির্ণয় করা শিখলাম। তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো একটি বা দুটি রাশির মাত্রা কিন্তু পরীক্ষা অবশ্যই আসে। সুতরাং মাত্রা মুখস্থ রাখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ অসংখ্য রাশি রয়েছে, তুমি কয়টা মনে রাখবে। সুতরাং আমাদেরকে মাত্রা নির্ণয় করার পদ্ধতি জানতে হবে। সুতরাং আমরা দেখলাম যে একটা পদ্ধতি রাশির মাত্রা আমরা পেয়ে গেলাম। এখন আমরা আরেকটি রাশির মাত্রা নির্ণয় করব, এবং তোমরা যখন শিখে যাবে তখন তোমরা ইচ্ছা মতো সব রাশির মাত্রা নির্ণয় করতে পারবে। এবার আমরা আসবো ঘনত্বের মাত্রা। দেখো ঘনত্ব আমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছি যে ঘনত্ব সমান কি, যে একটা সূত্র বলেছিলাম রো ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমরা একটু আগে দেখলাম যে ভরের মাত্রা কিন্তু ক্যাপিটাল এম, এবং আয়তন যেহেতু 3টা রাশির গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। প্রত্যেকটা রাশি কিন্তু আসলে প্রস্থ কিন্তু এক ধরনের দৈর্ঘ্য, উচ্চতাও কিন্তু একটা দৈর্ঘ্য। সুতরাং এই প্রত্যেকটি একক হচ্ছে এল। সুতরাং এখানে রয়েছে 3টা এল। আমরা তাহলে যদি মাত্রা আমরা একবারে লিখি তাহলে আমরা এল কিউব পাচ্ছি। সুতরাং এম এল কিউব এটি কিন্তু মাত্রা। সুতরাং আমরা যদি ঘনত্বকে প্রকাশ করতে চাই, ঘনত্বের মাত্রাকে প্রকাশ করতে চাই, তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিব আমরা এখানে, এবং এম এল ইনভার্স 3। এটাই হচ্ছে মূলত ঘনত্বের মাত্রা। আশা করি তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে যে কোনো রাশির মাত্রা তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। মাত্রার বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে বলে আশা করছি। এবার আমরা পরবর্তী ধাপের দিকে যাচ্ছি। পরবর্তী ধাপ রয়েছে পরিমাপের ত্রুটি। আমরা কিন্তু পদার্থবিজ্ঞানে বিভিন্নভাবে বিভিন্ন রাশি পরিমাপ করে থাকি। এই পরিমাপ করতে গিয়ে আমাদের কিছু না কিছু ত্রুটি হয়, অর্থাৎ কখনোই আসলে অ্যাকুরেটলি বা সঠিকভাবে কিন্তু আমরা পরিমাপটি করতে পারি না। এই ত্রুটিগুলোকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণজনিত ত্রুটি, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি এবং লঘিষ্ঠ গণন ত্রুটি। তাহলে আমরা 1 নম্বরে আসছি যান্ত্রিক ত্রুটি। এই নামটি শুনে কিন্তু বোঝা যায় যে যান্ত্রিক ত্রুটি অর্থাৎ যন্ত্র সংক্রান্ত যে ত্রুটি। আমরা যে পরিমাপের যন্ত্রগুলো ব্যবহার করে থাকি এগুলোতে কিছু না কিছু ত্রুটি কিন্তু থেকে যায়। সব যন্ত্রে থাকে এমন নয়, তো বেশিরভাগ যন্ত্রে কিন্তু ত্রুটি থেকে যায়। এই যন্ত্র থেকে যে ত্রুটি আসে তখন সেই ত্রুটি কিন্তু পরিমাপে প্রভাব পড়ে, অর্থাৎ পরিমাপ করার সময় আমরা সঠিক মাপ পাই না। এই ত্রুটির কারণে কিছুটা পরিমাপের ত্রুটি থেকে যায়, একেই বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এই যান্ত্রিক ত্রুটি কিন্তু আবার 3 প্রকার। প্রথমে আছে শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি এটা আসলে কেমন বিষয়টা হচ্ছে যে আমরা নবম দশম শ্রেণীতে যখন ব্যবহারিক ক্লাস করেছি আমরা সেখানে স্লাইড ক্যালিপার্স দেখেছি, স্ক্রু গজ দেখেছি। আবার যখন একাদশ শ্রেণীতে আমরা ব্যবহারিক ক্লাস করব তখন আমরা কিন্তু আরো অনেক জিনিস দেখবো, যেমন স্ফেরোমিটার, অর্থাৎ যে সকল যন্ত্রপাতির মধ্যে স্কেল রয়েছে। আমরা ধরি যে স্লাইড ক্যালিপার্সের কথায় আসা যাক। এই স্লাইড ক্যালিপার্সের মধ্যে কিন্তু 2টা স্কেল রয়েছে, একটা হচ্ছে প্রধান স্কেল এবং আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই প্রধান স্কেলের যে মূল দাগ রয়েছে অর্থাৎ শূন্য দাগ বা মূল দাগ, এই দাগটি যখন ভার্নিয়ার স্কেলের মূল দাগের সাথে একেবারে মিলে যায় তখন কিন্তু আর কোনো ত্রুটি থাকে না। কিন্তু কখনো কখনো একদম সঠিকভাবে মেলে না, একটু কম বেশি থেকে যায়। এই যে এই কম বেশি থাকলো এর কারণে কিন্তু পরিমাপে কিছুটা ত্রুটি হয়। একে বলা হয় হচ্ছে মূলত কি বলি শূন্য ত্রুটি, অর্থাৎ দুটো শূন্য দাগ মেলে না, যার ফলে শূন্য ত্রুটির সৃষ্টি হয়। এবার আমরা আসি পিছট ত্রুটি। পিছট ত্রুটি আসলে কি? পরিমাপের যে সকল যন্ত্রপাতি দিয়ে আসলে স্ক্রু বা নাটের নীতিতে কাজ করে, অর্থাৎ নাট এবং স্ক্রু যেখানে রয়েছে সেই সকল যন্ত্রপাতি দিয়ে এই ত্রুটিগুলো দেখা যায়। দীর্ঘদিন ব্যবহারের ফলে আমরা যে এই ত্রুটিগুলো আসে, যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা নাট এবং বোল্ট। মূলত এটি হচ্ছে নাট এবং এটি হচ্ছে বোল্ট। তাহলে দেখা যাচ্ছে এই যে বোল্টের গায়ে অনেকগুলো কি রয়েছে, দাগ কাটা প্যাচ রয়েছে এবং এখানেও কিন্তু ভিতরে প্যাচ রয়েছে। এই যে নাটটি দেখতে পাচ্ছি দীর্ঘদিন ব্যবহারের ফলে আমরা দেখতে পাচ্ছি যে বোল্টের গায়ে যে প্যাচগুলো রয়েছে সেই প্যাচগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়।
একইভাবে নাটের ভিতরে যে প্যাচগুলো রয়েছে সেখানেও ক্ষয়প্রাপ্ত হয়, ফলে নাটের ছিদ্রটি কি বেড়ে যায়, বৃদ্ধি পায়, যার ফলে এটা কিন্তু লুজ হয়ে যায়। তখন কি হয়, আমরা এই যে প্যাচ দিচ্ছি, সাপোজ এই জিনিসটা কিন্তু একেবারে লেভেলিং করা আছে, মনে করো লেভেলিং করা, ভালো করে দেখো, এটাকে আমি 3 প্যাচ ঘোরাবো, 1 2 3, 3 প্যাচ ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। ঠিক আমরা যখন উল্টা 3 প্যাচ ঘোরাবো, 1 2 3, এটা সমান দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু এই নাটটা যখন পুরনো হবে বা দীর্ঘদিন ইউজ করা হবে, তখন এই যে প্যাচগুলো যখন ক্ষয়প্রাপ্ত হবে, তখন কিন্তু এই যে প্রথমবার যে 3 প্যাচ ঘোরালাম যে দ্রুত অতিক্রম করলো, নেক্সট টাইম যখন আবার উল্টা 3 প্যাচ ঘোরাবো সেই একই দ্রুত অতিক্রম করবে না। এই যে ফলে একটা ত্রুটি থেকে যাচ্ছে, এইখানে যে ত্রুটি সৃষ্টি হলো একে বলা হচ্ছে পিছট ত্রুটি। আশা করি তোমরা পিছট ত্রুটি সম্পর্কে জেনেছো। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে, সেটি হচ্ছে যে পরিমাপের সকল যন্ত্রপাতিতে পিছট ত্রুটি থাকবে কিনা ব্যাখ্যা করো। এটি একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের কি করতে হবে, এটি আবার খেয়াল করতে হবে যে আমরা যে বললাম যে এতক্ষণ আমরা আলোচনা করলাম পিছট ত্রুটি নিয়ে, অর্থাৎ পরিমাপের যে সকল যন্ত্রপাতির মধ্যে নাটস এবং বোল্টসের ব্যবহার রয়েছে সেখানে কিন্তু মূলত পিছট ত্রুটি দেখা দেয়। যদি যেহেতু সকল যন্ত্রপাতির মধ্যে নাট স্ক্রু থাকে না, আমরা জানি যে পরিমাপের অনেক ধরনের যন্ত্র রয়েছে, সব ক্ষেত্রে তার নাট বোল্ট থাকে না, তো যে সকল যন্ত্রপাতি নাট বোল্ট থাকে সেখানেই কেবলমাত্র এই পিছট ত্রুটি দেখা দেয়। সুতরাং পরিমাপের সকল যন্ত্রপাতিতে পিছট ত্রুটি কিন্তু থাকবে না। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটা আসছি, আমরা আসছি লেভেল ত্রুটি। আমরা দোকানে যখন চাল কিনতে যাই বা বিভিন্ন জিনিস কিনতে যাই, দোকানে কিন্তু আমাদের একটা দাঁড়িপাল্লা ব্যবহার করেন, দাঁড়িপাল্লা দিয়ে আমাদেরকে মেপে দেয়। এক পাশে আমরা পরিমাপের পাথর রাখি এবং অন্য পাশে কিন্তু আমরা চাল ডাল বা আমি যেটি কিনবো সেটি রাখি। দোকানে যখন পরিমাপ করেন তখন কিন্তু তিনি এই পরিমাপের পূর্বে যে পাল্লা দুটো আছে সেই পাল্লা দুটোকে তিনি কিন্তু একটা লেভেলিং করে নেন। অর্থাৎ লেভেলিং যদি না করা হয় তাহলে কিন্তু পরিমাপে ত্রুটি এসে যায়। কিছু কিছু পাল্লা রয়েছে যেগুলোতে শূন্য অবস্থায়, অর্থাৎ কোনো পাথরও তোলা হয়নি বা কোনো পরিমাপকৃত বস্তু অর্থাৎ চাল ডাল কোনো কিছু আমরা উঠাইনি, সেই অবস্থাতেও কিন্তু পাল্লাতে কম বেশি থাকে, অর্থাৎ এক পাল্লা একটু নিচু আর এক পাল্লা একটু উঁচু থাকে। এই ক্ষেত্রে যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা সঠিক পরিমাপ পাচ্ছি না, এই ত্রুটিকে বলা হয় লেভেলিং ত্রুটি। তখন এই ত্রুটি কীভাবে দূর করা যায়, যে পাল্লাটা একটু উঁচু রয়েছে সেখানে কোনো একটা ইটের টুকরা বা ছোট্ট একটা পাথর ব্যবহার করে কিন্তু আমরা দুইটা পাল্লাকে লেভেলিং করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ত্রুটিটা দূর করা যায়। এবার আমরা আসছি 2 নম্বর, পর্যবেক্ষণজনিত ত্রুটি। এই পর্যবেক্ষণজনিত ত্রুটি আবার 5 প্রকার। প্রথমে রয়েছে ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে যখন কোনো একটা বস্তুকে পরিমাপ করি, দেখা যায় যে এক এক ব্যক্তি পরিমাপ করলে এক এক রকম ফলাফল পাওয়া যায়, অথবা একই ব্যক্তি যদি একাধিকবার পরিমাপ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা এক এক রকম রেজাল্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে সরল দোলকের একটা দোলনকাল নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় ভিন্ন ভিন্ন বার একটু হলেও কম বেশি ফলাফল পাচ্ছি। এই ধরনের ত্রুটিকে বলা হয় হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। এবার আসছে আমরা প্রান্তদাগ ত্রুটি। প্রান্তদাগের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন যন্ত্রপাতি যে স্কেলিং করা থাকে, এই স্কেলের ক্ষেত্রে যে প্রান্তের যে দাগটি রয়েছে সেই দাগটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে পুরনো হয়ে যায় বা দাগটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ফলে স্পষ্টভাবে সেটাকে পরিমাপ করা যায় না বা একটু কম বেশি হয়ে যায়, সেটাকে বলা হয় প্রান্তদাগ ত্রুটি। এবার আসছে আমরা লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি আমরা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এটা আসে। লম্বন ত্রুটি কি, সেক্ষেত্রে আমরা দেখে দিই যে স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ, সেখানে কিন্তু দুইটি স্কেল থাকে, অর্থাৎ একটা স্কেলের এক দাগ এবং অপর স্কেলের দাগের সাথে আমরা মিলিয়ে কিন্তু পার্টটি আমরা গ্রহণ করি। সেই ক্ষেত্রে যদি তুমি সোজা উপর থেকে দেখো, অর্থাৎ এই যে স্কেলের দাগগুলো রয়েছে, আমরা নিচে আরেকটি স্কেল মনে করো, তাহলে সোজা যদি উপর থেকে দেখা হয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে পাওয়া যায়। কিন্তু কেউ যদি একটু ক্রস বা একটু অ্যাঙ্গেলে দেখে তাহলে কিন্তু দুইটা দাগ কিন্তু ঠিক মতো মেলে না বলে মনে হয়, তখন কিন্তু যন্ত্রের একটা ত্রুটি আসে। এটি হচ্ছে মূলত লম্বন ত্রুটি, অর্থাৎ একটা সোজাভাবে তাকানোর এখানে কিছু ব্যাপার রয়েছে, এটি হচ্ছে লম্বন ত্রুটি। এবার আসে আমরা সূচক ত্রুটি। সূচক ত্রুটি হচ্ছে এই ত্রুটি সাধারণত দেখা যায় আলোক বেঞ্চ, অর্থাৎ আমরা ব্যবহারিক ল্যাবে একটা যন্ত্র রয়েছে যার নাম হচ্ছে আলোক বেঞ্চ। সেটিতে কি থাকে, এরকম একটা স্কেল থাকে, এবং স্কেলের দুই প্রান্তে দুইটা কি থাকে, দর্পণ থাকে, অর্থাৎ স্ট্যান্ড সহ দুইটা দর্পণ থাকে। এই যে দর্পণটি রয়েছে, এই দর্পণের উপরের দুই প্রান্তের যে দূরত্ব থাকে আর এই স্ট্যান্ডের যে গোড়ার প্রান্তে যে দূরত্ব থাকে, অনেক সময় দেখা যায় এই দুইটা দূরত্ব সমান হয় না। আসলে কিন্তু সমান হওয়ার কথা, কিন্তু কখনো কখনো দেখা যায় এই দুইটা দূরত্ব সমান হয় না, একটু কম বেশি থেকে যায়। এই ধরনের ত্রুটিকে বলা হয় হচ্ছে মূলত সূচক ত্রুটি।
এবার আমরা আসছি পরিবেশগত ত্রুটি। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এই প্রভৃতির কারণে কিছু কিছু পরিমাণের ক্ষেত্রে সামান্য তারতম্য বা ত্রুটি দেখা যায়, একে বলা হয় হচ্ছে পরিবেশগত ত্রুটি। এবার আমরা আসছি 3 নাম্বার, এলোমেলো ত্রুটি। এলোমেলো ত্রুটি অনেকটা পরিবেশগত ত্রুটির কাছাকাছি। এক্ষেত্রে পরিবেশের বিভিন্ন উপাদান সেই সাথে যন্ত্রের কিছু ত্রুটি বা কিছু সমস্যার কারণে এই ত্রুটিটি দেখা যায়। এই এলোমেলো ত্রুটি কিন্তু কখনোই দূর করা যায় না। এবার আমরা আসি পুনরাবৃত্তি ত্রুটি। কিছু কিছু পরিমাপের ক্ষেত্রে দেখা যায় যে আমি পরিমাপ করলাম, সেখানে একটা ত্রুটি দেখতে পেলাম, আমি আবার পরিমাপ করলাম, আবারও করলাম, অর্থাৎ বারবার পরিমাপ করলে একই ধরনের ত্রুটি বা একই ত্রুটি বারবার দেখা যায়, এটাকে বলা হয়েছে পুনরাবৃত্তি ত্রুটি। এবং সর্বশেষ যে ত্রুটি রয়েছে হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। লঘিষ্ঠ গণন কথাটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। আমরা দেখেছি যে স্লাইড ক্যালিপার, স্ক্রু গজে প্রত্যেকটিতে কিন্তু একটা লঘিষ্ঠ গণন থাকে। আমরা জানি যে মিটার স্কেল দিয়ে যখন আমরা পরিমাপ করি তখন সে কিন্তু 0.1 সেন্টিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে। আবার যখন আমরা স্লাইড ক্যালিপার ব্যবহার করি সেক্ষেত্রে 0.01 সেন্টিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে। আবার যখন আমরা স্ক্রু গজ ইউজ করি তখন 0.001 সেন্টিমিটার পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারে। অর্থাৎ দশমিকের পরে এটা 1 ঘর, এটি 2 ঘর এবং এটি 3 ঘর পর্যন্ত সূক্ষ্ম মান প্রদান করে। এরপরে যখন আমরা যে মানগুলো পাবো সেখানে কিন্তু ততটা সূক্ষ্ম থাকে না। এই যে একটা ত্রুটি আসলো, এই ত্রুটিকে বলা হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। আশা করি তোমরা এই বিভিন্ন প্রকার ত্রুটি সম্পর্কে বুঝতে পেরেছো। এই ত্রুটিগুলো আমরা পরীক্ষাগারে যখন আমরা ব্যবহারিক ক্লাস করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই কাজ দেবে। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।